আমার যখন 13 বছর বয়স হলো, তখন আমার বাবা মারা গিয়েছিল। তারপর থেকে আমি আর আমার মা মামার বাড়িতে থাকতাম। মামা নিজের বাবার মতো করে আমাকে লালন পালন করছিল। সংসারের সমস্ত খরচ মামাই বহন করত। কিন্তু মামার মন মানসিকতা এত নিচু ছিল তা আমি বুঝতে পারিনি। মামা যখন রাতে বাড়িতে ফিরত, তখন মামা বলতো, তোকে আজ কিছু কথা বলবো। আমি মামাকে বলতাম, মামা কি কথা বলো? মামা বলতো, আমি তোকে আজ যে কথাটি বলবো সেটা কিন্তু কাউকে বলা যাবে না। আমি বললাম, মামা ঠিক আছে, আমি কাউকে বলবো না। মামা তখন বলতো, তোকে আমি শহরে নিয়ে যাব। শহরে গেলে বুঝতে পারবি পৃথিবীটা কত সুন্দর। আর তুই যদি আমার সাথে একবার শহরে যাস তাহলে তুই আর কোনোদিন গ্রামে আসতে চাইবি না। আমি তো আর জানতাম না যে মামা কেন আমাকে শহরে নিয়ে যাইতো। আমি তো ভেবেছিলাম মামা হয়তো আমাকে শহরটা ঘুরে দেখানোর জন্য নিয়ে যাবে। মামা বলল, তুই যদি আমার সাথে ঢাকা শহরে যাস তাহলে সেখানে বড় লোকের বাড়িতে রান্নার কাজকর্ম করে অনেক টাকা পয়সা পাওয়া যায়। আমি তো ভেবেছিলাম মামা যা বলছে সবই সত্যি কথা। কিন্তু মামার তো মনে মনে কিন্তু মামা তো আমাকে মিথ্যা কথা বলেছিল। সেটা যদি আমি আগে জানতাম, তাহলে আমি কখনোই শহরে যেতাম না। আমি তো কল্পনাও করতে পারিনি নিজের মামা এত বড় মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা বলে আমাকে ঢাকা নিয়ে যাবে। কিন্তু ওই দিকে মা বলছিল, তোর মামা যা বলে তাই কর। মা বলছিল, তোর মামা ঠিকই বলেছে, শহরে গিয়ে যদি একটা চাকরি তোর হয়, তাহলে তোর মামার আর বেশি পরিশ্রম করে টাকা ইনকাম করতে হবে না। কিন্তু মাও তো জানতো না যে মামার মনের ভিতর কি ছিল। যাই হোক, মামার কথায় মামার সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আমরা যখন ঢাকা পৌঁছে গেলাম, তখন অনেক রাত হয়ে গিয়েছিল। ঢাকা আমাদের কোনো আত্মীয় স্বজন নেই যে তাদের বাসায় গিয়ে উঠব। তারপর আমি আর মামা একটা হোটেলে গিয়ে উঠলাম। রাতের খাবার শেষ করে যখন ঘুমিয়েছিলাম, তারপর বন্ধুরা কি হয়েছিল সেদিন তা জানলে তোমাদের আত্মা কেঁপে উঠবে। বন্ধুরা, মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আসল ঘটনাটি শুরু করি। আমাদের সংসার মামাই চালাত। আসলে আমি গ্রামের একজন গরিব ও অশিক্ষিত মেয়ে ছিলাম। আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম। বয়স ছিল কম। আমার সবে মাত্র 13 বছর চলছিল। বাবা মারা যাওয়ার পরে 3 বছর ধরে আমার মামাই আমাদের সংসার চালিয়ে দিচ্ছিল। না হলে তো আমরা মা ও মেয়ে না খেয়ে মারা যেতাম। তাই মামাকে খুব ভালোবাসতাম, খুব বিশ্বাস করতাম। এদিকে আমার বয়স দিন দিন বাড়ছিল। আমারও বিয়ের বয়স হয়ে যাচ্ছিল। আমার আম্মা কোনোদিন আমার বিয়ের জন্য কোনো রকম চিন্তা ও ভাবনা করত না। সে শুধু একটাই কথা বলতো, তোর মামা না থাকলে তো আমাদের পেট ভরে দুবেলা খেতে পারতাম না। কিন্তু আমার বিয়ের ব্যাপার নিয়ে একবারও ভাবত না, বা কোনোরকম কোনো কথাই বলতো না। আমার মামা যখন 3 বছর ধরে আমাদের সংসার চালিয়ে দেয়, তারপরে একদিন মামা হঠাৎ করে আমাদের বাড়িতে এসে আমার মাকে বলল, আমার জন্য নাকি একটা অনেক বড় সুসংবাদ আছে। মামা নাকি ঢাকা শহরে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছে। মামার কথা শুনে তো আমার মা ভীষণ ভালো লেগেছিল। কিন্তু আমি নিজে অনেক বেশি ভয় পেয়েছিলাম। কারণ আমি অনেক গরিব ও অশিক্ষিত মেয়ে ছিলাম এবং জীবনে কোনোদিন শহরে যাইনি। তাই শহরের পরিবেশটা যে কেমন সেটার ব্যাপারে কিন্তু আমার কোনো ধারণাই ছিল না। আমি তখন আমার মামাকে বলেছিলাম, মামা, আমি শহরে গিয়ে কি চাকরি করব? তুমি আমার জন্য এমন কোনো চাকরির ব্যবস্থা করেছো যে আমার জন্য ভালো হবে এবং আমাকে শহরেও নিয়ে যেতে চাইছো? এমনকি আমি তো কোনো কাজকর্ম জানতাম না। মামা, তাহলে আমি শহরে গিয়ে কি করব? মামা তখন আমায় সাহস নিয়ে বলল, আরে পাগলি, তুই এত ভাবিস না। নিজের মামার উপরে ভরসা রাখ। তুই কি শুধু একলা যাবি? আমিও তো তোর সঙ্গে যাব। আর এত চিন্তা করার কি আছে? আমি তোকে শহরে নিয়ে যাব এবং যেখানে নিয়ে যাব সেখানকার কর্মচারীরা তোকে সবকিছু শিখিয়ে দেবে। আমি ওখানকার ব্যাপারে সবকিছু খোঁজখবর নিয়ে এসেছি। এমনকি কিছুদিন আগে আমি নিজে গিয়ে সেখানকার পরিবেশ দেখে এসেছি। এবং তুই সেখানে গিয়ে কিছুদিনের মধ্যে সেখানকার সব কাজকর্ম শিখে যাবে এবং অনেক টাকা মাইনেও পাবে। তাহলে তোর মায়ের ও তোর কোনো অসুবিধে বা টাকার জন্য কোনো কষ্টই হবে না এবং তোর জীবনটাও পাল্টে যাবে। অনেক টাকা পয়সা জমিয়ে 1 বছরের মধ্যে তোর বিয়েটাও আমরা দিতে পারবো। এমনিতেই তো তোর বয়স এখন 17 বছর হয়ে গেছে।
এবং বিয়ে দেওয়ার মতো ক্ষমতা তো আমাদের নেই। তাই তুই যখন সেখানে চাকরি করবি সেই চাকরির টাকা জমিয়ে তোর বিয়ে আমি ও তোর মা মিলে দিতে পারব। মামার কথা শুনে আমার মা ও তখন আমাকে শহরে পাঠাতে রাজি হয়েছিল। এবং মা যখন আমাকে শহরে পাঠাতে রাজি হয়েছিল তখন আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও কিন্তু আমি আমার মামার সঙ্গে শহরে যেতে রাজি হয়েছিলাম। যেহেতু আমার মা চেয়েছিল আমি যাতে শহরে যাই, আসলে আমার বাবা মারা যাওয়ার পর থেকে কিন্তু আমার মামা আমাদের বাড়িতে থাকত। কিন্তু কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার মামা আমার সঙ্গে এইরকম বিশ্বাসঘাতকতা করবে। বাবা মারা যাওয়ার পরে আমি মামাকে বাবার মতো করে মনে করতাম, কিন্তু স্বপ্নেও ভাবতে পারেনি যাকে আমি বাবা মনে করতাম সে আমার সঙ্গে প্রতারণা করবে। মামা ও মায়ের কথা শুনে আমিও তখন শহরে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম এবং 2 দিন পরে আমার মা আমাকে মামার সঙ্গে শহরে পাঠিয়ে দেয়। জীবনে প্রথমবার শহরের পরিবেশ দেখেছিলাম এবং খুব ভালো লেগেছিল, কিন্তু জানতাম না যে এই ভাল লাগার মধ্যে আমার জীবনের খারাপ দিনটা এগিয়ে আসছিল। তারপর শহরে পৌঁছানোর পরে একটা গলির ভেতরে দিয়ে মামা আমাকে নিয়ে যাচ্ছিল এবং সেই গলির ভেতর গিয়ে একটা অনেক বড় বাড়িতে আমার মামা আমাকে নিয়ে প্রবেশ করেছিল। বাড়িতে গিয়ে আমি এত সুন্দর সোফার মধ্যে বসে পড়েছিলাম এবং অত বড় বাড়িটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ অত বড় বাড়ি তো আমি আমার জীবনে কখনোই দেখিনি। তারপর কিছুক্ষণ পরে দোতলা থেকে একজন মোটাসোটা মহিলা নিচে নেমে এল এবং তার সঙ্গে আরও 2-3 জন পুরুষ মানুষ ছিল। মহিলাটি মুখের মধ্যে পাঞ্চি বোধ ছিল, তার কপালে একটা লাল রঙের বড় টিপ ছিল এবং অনেক গয়নাও পরেছিল। উনাকে দেখার পরে আমি বুঝতে পেরেছিলাম যে উনি হয়তো এত বড় বাড়ির ম্যাডাম। তারপর আমাকে ও মামাকে দেখার পরে মামার সঙ্গে ওই মহিলার কথোপকথন শোনার পরে বুঝতে পারলাম যে মামা ওই মহিলাটিকে খুব ভালোভাবে চেনে। তারপর ওই মহিলাটি আমাকে এক নজর ভালো করে দেখে নিল এবং আমাকে দেখার পরে মামাকে বলল, কিরে আরিফ, এত অল্প বয়সী মেয়েকে কেন নিয়ে এসেছিস? তুই তো জানিস আমরা অল্প বয়সী মেয়েকে রাখি না, ও বাড়ির কাজকর্ম ঠিকমতো করতে পারবে না। ম্যাডাম আমাকে জিজ্ঞেস করল, এই মেয়ে, তুমি চা বানাতে পারো? তুমি কি রান্না করতে পারো? ম্যাডাম তো এই বাড়ির কাজকর্ম করার জন্য আমাকে আনেনি। আমি ম্যাডামকে দেখে আমার একটু অদ্ভুত লাগলো, কারণ এই বাড়িতে অনেক চাকর আছে, তাহলে আমার মতো কম বয়সী মেয়েকে কেন বাড়ির কাজের জন্য রাখবে? আমার কাছে কেমন জানি ম্যাডামের কথার মধ্যে কোনো রহস্য লুকিয়েছিল। তার কথা শুনে মনে হলো সে আমাকে বাড়ির কোনো কাজকর্ম দিবে না। ম্যাডাম তখন বলল, এই মেয়েকে দিয়ে হবে না, আমার মামার নাম আরিফ। মামা তখন ওই মহিলার সামনে হাত জোড় করে বলল, ম্যাডাম আমার ভাগ্নে কিন্তু অনেক ভালো মেয়ে, এই পর্যন্ত কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলেনি। আপনি আমার ভাগ্নিকে এই বাড়িতে একটা কাজকর্মের ব্যবস্থা করে দিন। ওই সময় আমার মামা ওই মহিলার মাঝের কথাগুলো শুনে আমি বুঝতে পেরেছিলাম যে আমার সামনে অনেক বড় বিপদ আসতে চলেছে। তারপর আমার মামার কথাগুলো শুনে ওই মহিলা আমার মামাকে নগদ 40,000 টাকা দিয়ে বলেছিল, এর থেকে আর 1 টাকাও বেশি তোকে দিতে পারবো না। আমি তখন অবাক হলাম, ম্যাডাম এত টাকা কেন দিলেন? আমাকে 1 মাসের বেতন বেশি হলে 5 থেকে 7,000 টাকা দিতে পারে, তাহলে আমার মামাকে এত টাকা কেন দিল? এই বিষয়টা নিয়ে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। যাই হোক, ম্যাডাম মামাকে বলল, তাই দরকার হলে এই টাকাটা নিতে পারিস, আর না হলে তোর ভাগ্নিকে নিজের সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে পারিস। তারপর 40,000 টাকা মামার হাতে দিল। আমার মামা ম্যাডামকে সম্মান দিয়ে ওই মহিলার পা ধরে প্রণাম করে সেখান থেকে বেরোতেই যাচ্ছিল। ঠিক তখনই আমি সবকিছু বুঝতে পেরে আমার মামার কাছে যাচ্ছিলাম, এটা বলার জন্য যে মামা তুমি আমাকে এখানে কেন রেখে যাচ্ছ? মামা বলল, বাড়ির ম্যাডাম তোকে সব বুঝিয়ে দিবে, তুই কোনো চিন্তা করিস না, আমি আবার সামনের সপ্তাহ তোকে দেখতে আসব। আমি মামাকে বললাম, মামা তুমি আমাকে এখানে একা রেখে যেও না, তোমার সাথে আমাকে নিয়ে যাও, আমি এই বাড়িতে থাকব না। তারপর আমি যখন ওই বাড়িতে থাকতে রাজি হয়নি, তারপর ওই মহিলা আমাকে উপরের ঘরে বন্দি করে রেখেছিল। ওই সময় আমি কাঁদতে কাঁদতে মামাকে বলেছিলাম, মামা আমি এখানে থাকতে চাই না, আমাকে এখান থেকে বাড়ি নিয়ে চলো, তুমি আমাকে এইভাবে একা ফেলে চলে যেতে পারো না, আমি বাড়ি যেতে চাই, আমাকে আমার মায়ের কাছে নিয়ে চল, দয়া করে আমাকে এখানে ফেলে যেও না। কিন্তু আমার মামা তো আমার দিকে আর ফিরেও তাকায়নি এবং সেখানে আমাকে রেখে চলে গিয়েছিল।
তারপর ওই মহিলাটি যখন আমাকে একটা ঘরে বন্দি করে রেখে দেয়, তখন আমি অনেক বেশি অস্থির হয়ে পড়েছিলাম নিজের বাড়ি ফিরে যাওয়ার জন্য। আমি কান্না করছিলাম। তখন বাড়ির ম্যাডাম বলল, তুই কান্না করিস না, তোর মামা সামনের সপ্তাহে তোকে নিয়ে যাবে। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার নিজের মামা আমাকে শহরে নিয়ে আসার পরে এই বাড়িতে একা রেখে চলে যাবে। মামা তো বলেছিল মামাও আমার সাথে এই বাড়িতে থাকবে। মামা যখন ম্যাডামের কাছ থেকে 40,000 টাকা নিয়েছিল, তখনই আমি বুঝতে পারি মামা কিসের জন্য আমাকে এখানে রেখে যাচ্ছে। তারপর ম্যাডাম আমাকে এই বাড়ি থেকে যেতে দিল না। তারপর সন্ধ্যাবেলায় ওই মহিলাটি নিজে আমার ঘরের ভিতরে এসেছিল। মহিলাটিকে ওই বাড়ির সবাই কিন্তু ম্যাডাম বলে ডাক। আমি তো ওনাকে দেখা মাত্রই অনেক জোরে কাঁদতে কাঁদতে বলতাম, ম্যাডাম আমাকে বাড়ি ফিরে যেতে দিন। ম্যাডাম বলল, তোমার মামা এই বাড়িতে তোমাকে রেখে গেছেন, তুমি এই বাড়ির সমস্ত রান্না ভাড়া তুমি করবে। আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম এটা মিথ্যা কথা। শুধু তাই নয়, আজ থেকে তোমার এই বাড়িতেই থাকতে হবে, কেননা এই বাড়িতে তোমার চাকরি হয়েছে। ম্যাডাম তখন রাগ দেখিয়ে বলল, প্রত্যেকটা মেয়ের এসব নাটক আমাকে দেখতে হয়, তাই তোকে বলে দিচ্ছি আমার এখানে বেশি নাটক চলবে না। একটু পরেই কিন্তু থাইল্যান্ড থেকে মেহমান আসবে, তাদেরকে সালাম দিবি এবং সম্মান দিয়ে কথা বলবি। আমি তখন মনে মনে ভাবলাম, বাড়িতে মেহমান আসার আগেই আমি এই বাড়ি থেকে পালিয়ে যাব, কারণ আমি শহরে থাকার কোনো অভ্যাস নাই। আমি গ্রামে বড় হয়েছি, শহরের পরিবেশ আমার ভালো লাগতো না। তারপর ম্যাডাম যে মামাকে 40,000 টাকা দিয়েছে, সেটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, এর পিছনে কোনো রহস্য আছে। আর তাই আমি এই বাড়িতে চাকরি করতে চাইতাম না। আর সে দিনের পর থেকে আমি অনেক চেষ্টা করেছিলাম ওই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি পালাতে পারিনি। আমার মায়ের কথা অনেক মনে পড়ছিল, এমনকি ঘরগুলোতে একটা জানালাও ছিল না। কিন্তু প্রত্যেক দিন এই বাড়িতে নতুন নতুন মেহমান আসত এবং তাদেরকে আমার রান্না করে খাওয়া দাওয়া করাতে হতো। আর তারা বাড়িতে একটা রাত থেকে যেত আর সকাল হলেই চলে যেত। আমার ম্যাডাম বলতো তাদেরকে সম্মান দিয়ে কথা বলবি, কিন্তু তারা সম্মানী লোক ছিল না। এভাবে প্রায় 2 মাস পার হয়েছিল। তারপর এই বাড়িতে একটা নতুন চাকর রাখা হয়েছিল, বাড়ির আশেপাশের ময়লা পরিষ্কার করার জন্য। বাড়িটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই বাড়িতে নতুন চাকর এসেছিল। সেই চাকরের নাম ছিল জসিম। জসিম অনেক সহজ সরল মানুষ। বাড়ির কাজকর্ম শেষ করে আমার সাথে গল্প করত আর বলতো, তোমাকে এই বাড়িতে কে বলেছে চাকরি করতে? আমি জসিমকে বললাম, গরিব ঘরে জন্ম নিলে যা হয় আর কি, আমার মামা আমাকে এখানে রেখে চলে গিয়েছে। জসিম ছিল অনেক ভালো মানুষ। জসিম আমাকে বলল, তুমি যদি জানো এ বাড়িতে কি হয়, তাহলে তুমি অবাক হয়ে যাবে, কারণ আমি এ বাড়িতে চাকর সেজে এসেছি। আসলে আমি এ বাড়িতে কোনো কাজকর্ম বা বাড়ি দেখাশোনা করার জন্য আসিনি। আমার এখানে চাকরিও হয়নি। তুমি জানলে অবাক হবে যে এ বাড়িতে যারা আসে তারা চাকর বা চাকরানি সেজে আসে। আর আমিও এ বাড়িতে এসেছি চাকর না সেজে। আসলে এ বাড়িতে পুলিশ ধরে ফেলে। আমি তখন জসিমের থেকে জানতে চাইলাম, তাহলে তুমি কেন এসেছ? জসিম বলল, আসলে 2 মাস হলো আমার বউ আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমার সাথে ঝগড়া লেগে তার বাপের বাড়ি চলে গিয়েছে এবং আমাকে সেখান থেকে ও ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। আমি তাকে অনেক ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেড়ে যাবে কোনোদিন ভাবতে পারিনি। তাই আমি 1 মাস ধরে মানসিক রোগী হয়ে আছি। আমি রাতে ঘুমাতে পারি না, শুধু আমার বউয়ের কথা মনে পড়ে। সে আমাকে এত সহজে ভুলে গেল, কিন্তু আমি তাকে কিছুতেই ভুলতে পারছি না। সে অনেক ভালো ছিল। জানি না কেন সে আমাকে ছেড়ে চলে গেছে। আর আমি শুনেছি এই বাড়িতে নাকি বিভিন্ন অনুষ্ঠান হয়, নাচ গান হয়, আর সেই গান শোনার জন্য এই বাড়িতে আসলাম। আমি যখন জসিমকে আমার ঘটনা খুলে বললাম, তখন জসিম বলল, তুমি তো এই বাড়িতে নিরাপদে থাকতে পারবে না। আমি বললাম, এই বাড়ি থেকে আমি পালানোর চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই পালাতে পারছি না। তখন জসিম বলল, আমি তোমাকে এই বাড়িতে থেকে যে করে হোক নিয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না, আজ রাতে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব এবং তোমার মায়ের কাছে গিয়ে পৌঁছে দিয়ে আসব। আমি বললাম, না জসিম, আমি আমার বাড়িতে যাব না। আমি যদি বাড়িতে যাই তাহলে আমার মামা আমাকে আবার এই বাড়িতে নিয়ে আসবে। জসিম, আমি আমার বাড়িতে ফিরে যাব না।
তুমি যদি কিছু মনে না কর, তাহলে আমি তোমার বাড়িতে যাব। জসিম বলল, আসলে আমার বাড়িতে তেমন কেউ নেই। আমার মা বাবা নেই। আমার মা বাবা ছোটবেলায় আমাকে রেখে পরপারে চলে গিয়েছিল। আমার যখন 14 বছর বয়স, তখন আমার বাবা মারা গিয়েছিল এবং আমার যখন 18 বছর বয়স, তখন আমার মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। তখন আমি এই পৃথিবীতে একা হয়ে যাই। তারপর আমি একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়ে চলে গেল। তখন আমি জসিমকে সান্ত্বনা দিয়ে বললাম, যে চলে গেছে তাকে নিয়ে আর চিন্তা করে কোনো লাভ নেই। এখন আপনার সামনের দিনগুলো কিভাবে সাজানো যায়, সেই চিন্তা করুন। জসিম তখন বলল, আমাকে এখন আর কে বিয়ে করবে? আমি তখন বললাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। আপনার সুখে দুঃখে আমি আপনার পাশে থাকব। আপনি যদি কোনো আপত্তি না করেন, তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। তারপর জসিম আমাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। আমি এভাবে মূলত মামারা প্রতারণা থেকে বেঁচে গেলাম। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।